অবনী, একটা কাজ করো, গাড়িটাকে রিভার্স গিয়ারে দাও। হ্যাঁ, কিন্তু আমার ভয় করছে। কি জানি গাড়ি চালাতে গিয়ে যদি কোথাও ধাক্কা লেগে যায় তো। কিছু হবে না, আমি যেভাবে বলছি সেভাবেই গাড়ি চালাও। একটা কাজ করো, গাড়িটাকে রিভার্স গিয়ারে দাও, আর ধীরে ধীরে ক্লাচ ছাড়ো, আর ধীরে ধীরে অ্যাক্সেলারেটরও ছাড়ো, ব্যাস। অবনীমা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি গাড়ি চালানো। রমেশ তো ঠিক মতো গাড়ি চালাতেই পারে না। আরে কাকা, তুমি সাইকেল ঠিক করে চালাতে পারো না, গাড়ি কিভাবে শেখাবে? কাকা, আপনি শিখিয়ে দিলেই ভালো হয়। এমনিই সারাদিনও ফোনে বিজি থাকে, আমার তো কোনো খেয়ালই রাখে না। একটা কাজ করো, গাড়িটাকে রিভার্স গিয়ারে দাও। হ্যাঁ, হ্যালো, অবনী, এটা তুমি কি করে ফেললে? হ্যাঁ, এই দুর্গন্ধটা কোথা থেকে আসছে আবার? এর ভেতর লাশ কিভাবে এলো? আরে কি দুর্গন্ধ বেরোচ্ছে এটা থেকে! হে ভগবান, এরা তো লাশটা দেখে ফেললো। এই মূর্তির ভিত তো খুব শক্ত করেই বানানো হয়েছে, কোনো রকম ফাঁকি দিয়েছে বলে তো মনে হচ্ছে না। কিন্তু এই মূর্তিতে লাশটা রাখলোই বা কেন? আর তাও এমন একটা জনবহুল কলোনির একেবারে মাঝ বরাবর রাখা, সেটাও আবার দুটো রাস্তার ঠিক ক্রসিংয়ে, যেখান থেকে এত লোক রোজ যাওয়া আসা করে। স্যার কলোনির সবাই খুব ভয় পেয়ে আছে। কেউ বুঝতে পারছে না যে লাশটা কার। আর স্যার, এই কলোনির থেকে কেউ নিখোঁজও হয়নি। চলো গিয়ে দেখি। আপনারা প্লিজ এই বাচ্চাদের নিজেদের বাড়িতে পাঠিয়ে দিন। এদের এসব দেখা বা শোনা কোনোটাই উচিত নয়, প্লিজ। আচ্ছা শোনো, তোমরা এবার বাড়ি গিয়ে খেলো। মা, ওই মূর্তিটার ভিতরে কি রাখা ছিল? ওটা থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছিল কেন? বাড়ি এসে বলছি। বাচ্চারা, মায়ের কথা শোনা উচিত। হ্যাঁ, যাও বাড়িতে যাও। আপনার বাচ্চা বলল যে এই মূর্তিটা ওর দাদুর মূর্তি। হ্যাঁ, আমার বাবার মূর্তি ছিল। সুমিত প্রকাশ নাম ছিল ওনার। ওনার এই মূর্তি কেন বানানো হয়েছিল? আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্ট ছিলেন। শুকনো এলাকার জন্য উনি একটা নতুন সেচ ব্যবস্থা আবিষ্কার করেছিলেন। তাতেই খুশি হয়ে গভর্নমেন্ট ওনাকে এই জমিটা দান করেছিলেন। আর সুমিতবাবু এতটাই মহান ছিলেন যে উনি এই জমিটা কলোনিকে দান করে দিয়েছিলেন। আর আমরা সেই জমিতেই এই বাচ্চাদের জন্য একটা পার্ক বানিয়ে দিয়েছি। এই জন্য আমরা ওনার সম্মানে এই পার্কে ওনার মূর্তি রেখেছি। দেখুন, আমার এটা মনে হচ্ছে যে কেউ এর মধ্যেই লাশটাকে মূর্তির ভেতরে লুকিয়েছিল। হ্যাঁ, কয়েক মাস আগেই। আচ্ছা, বলতে পারবেন মূর্তিটা এখানে কবে বসানো হয়েছিল? মনে হয় হয়তো লাশটাকে সেই সময়ই ভেতরে রেখে দেওয়া হয়েছিল। এটা আপনি কি বলছেন স্যার? এটা হতেই পারে না। সুমিতবাবু যে বছর মারা গেলেন সেই বছরেই ওখানে মূর্তিটা বসানো হয়েছিল। তাও কমপক্ষে ৩৯ বছর হয়ে গেল। ৩৯ বছর আগে? তাহলে এটাও হতে পারে যে মূর্তিটাকে যখন চেঞ্জ করা হয়েছিল বা রিপেয়ার করা হয়েছিল তখনই লাশটাকে ভিতরে ঢোকানো হয়। আগে না, যবে থেকে এই মূর্তি বানানো হয়েছে সেদিন থেকে এটার কোনো মেরামতিও হয়নি আর বদলানোও হয়নি। এটা কি করে হতে পারে? এই কয়েক মাস আগে মারা যাওয়া মানুষের লাশ এত পুরনো মূর্তির মধ্যে কি করে থাকে? তাহলে আমার মনে হচ্ছে এই কাজটা রাতেই হয়েছে আর আপনারা কেউ জানতেই পারেননি। পুরবি, একবার ওয়াচম্যানের কাছে খোঁজ করো তো। স্যার, স্যার, এই কলোনির ভেতরে প্রায় 200 ফ্যামিলি থাকে। যদি কেউ রাতে মূর্তিটা বদলে দেয় নিশ্চয়ই কেউ দেখে থাকবে, কিন্তু এখানে কেউ তো কিছু দেখেনি। স্যার এখানে দুজন ওয়াচম্যান আছে, একজন দিনে ডিউটি করে, একজন রাতের। আর ওরা দুজনেই বলছে কেউ এই মূর্তিটাকে রিপেয়ার হতে দেখেনি। অদ্ভুত ব্যাপার। যদি কোনো কাজ নাই হয় তাহলে লাশটা মূর্তির ভিতরে এলো কি করে? সচিন, ৩৯ বছর আগে এই ব্রোঞ্জের মূর্তি কেনা হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত না কেউ রিপেয়ার করেছে মূর্তিটা, না কেউ মূর্তিটা চেঞ্জ করেছে। হ্যাঁ স্যার, 1976 সালের ঘটনা। হ্যাঁ, আজকে সেই ব্রোঞ্জের মূর্তি থেকে বেরোলো একটা লাশ। আর কলোনির ৪০ জন লোক বলছে যে ওরা কিছুই দেখেনি। কিভাবে এটা সম্ভব? একটা মূর্তির ভেতরে লাশ। দুটো ব্যাপার আমার মাথায় আসছে। এক,
পুরনো মূর্তির ভেতরে লাশটাকে ভরে রেখেছিল, আর তা না হলে নতুন মূর্তি বানিয়ে তার ভেতরে লাশ ঢুকিয়ে ওই নতুন মূর্তিটাকে পুরনো মূর্তির জায়গায় রাখে আর পুরনো মূর্তিটাকে ওখান থেকে সরিয়ে ফেলে। হ্যাঁ স্যার, কিন্তু আরেকটা নতুন মূর্তি বানানোর জন্য তো অনেকটা সময় লেগেছে। প্রথমে ও প্লাস্টার অফ প্যারিসের স্ট্রাকচার তৈরি করেছে, তারপর সেই স্ট্রাকচার দিয়েও একটা মূর্তি বানিয়েছে, আর তারপরে কম করে হলো 1200 ডিগ্রি সেলসিয়াসেও ওই ব্রোঞ্জটাকে গলিয়ে ওর ওপরে দিয়েছে। তারপরে ওটাকে টুকরো টুকরো করে আর টুকরোগুলোকে ওয়েল্ডিং করে জুড়ে ফেলে। এরপরে মূর্তিটা কমপ্লিট ফিনিশ করে আবার ওখানে দাঁড় করিয়ে দেয়। এই কাজটা কি একটা তুড়িতে হয়ে যাবে? অনেক সময় লেগেছে তাদের, অনেক সময় লেগেছে। আর স্যার লাশটাকে মূর্তির মধ্যে রাখা হয়েছে, মূর্তিটাকে কলোনিতে আনা হয়েছে হয়তো, আর তারপর পুরনো মূর্তির জায়গায় রেখে দেওয়া হয়েছে। পুরবি, এত বড় মূর্তিটা তো কেউ কোলে করে তুলে নিয়ে আসতে পারে না। ওটাকে নিয়ে আসার জন্য কোনো ট্রাক বা গাড়িও দরকার ছিল, আর এর সাথে সাথে ওটাকে দাঁড় করানোর জন্য ক্রেনেরও ব্যবস্থা করেছিল। এত সমস্ত কিছু হলো, তারপরেও কলোনির লোকরা বলছে যে ওরা কোনো কিছুই জানে না, এরকম কিছু ঘটেইনি। স্যার স্যার তাহলে তো আগের প্রক্রিয়াটাই ব্যবহার করা হয়েছে স্যার। বডিকে কলোনিতে আনা হয়েছে, তারপর মূর্তির ভেতর রাখা হয়েছে। পঙ্কজ, মূর্তিটাকে শোয়ানো হয়েছিল প্রথমে, তারপরে ওটার ভেতরে লাশটাকে হয়তো রাখা হয়েছিল, আর তারপরে দাঁড় করানো হয়েছিল। কিভাবে হতে পারে? কিভাবে এটা হতে পারে? স্যার এরকম অদ্ভুতভাবে লাশটাকে লুকোনো হলো, এসব করার খুনির দরকার কি ছিল? সেটাই তো, এত কষ্ট কেন করেছে? লাশটাকে ব্রোঞ্জের মূর্তির ভেতরেই বা কেন? কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে, কিন্তু এ কে? কে সেই ব্যক্তি? আর এই লাশটাই বা কার? কিভাবে মারা গেছে? ও মারা গেছে নাকি ওকে মেরে ফেলা হয়েছে? এই ব্যক্তিটির বয়স 45 বছর, মাথায় আঘাত লাগার জন্য মৃত্যু হয়েছে। আরে স্যার 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 বাংলাতে বললে তবেই তো বুঝতে পারবো। কি বলছেন আপনি? এই লোকটির বয়স 45 বছর আর এর মাথায় আঘাত লাগার জন্য মৃত্যু হয়েছে। এই তো বুঝতে পারলাম, থ্যাংক ইউ। আর 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 কিছু বলতে পারবেন? এটা কি জাদু যে তুড়ি বাজবার হয়ে যাবে? আর এটা জাদু নাকি যে তুড়ি বাজাবার সঙ্গে সঙ্গে হয়ে যাবে? ইচ্ছে তো করছে একটা তুড়ি মারি আর একে ভ্যানিশ করে দিই। কি বললে তুমি? মানে আমি বলছিলাম ডক্টর সালুকে, আপনি একটা তুড়ি মারলেই কেসটা সলভ হয়ে যাবে। কত কিছু করেছেন, এ তো কিছুই না। হ্যাঁ, কিন্তু আমার এখন তুড়ি দেওয়ার মুড নেই। ঠিক আছে, তাহলে আমি ওইদিকে গিয়ে তুড়ি মারছি। কোথায় যাচ্ছ তুমি? দেখুন আপনি, সারিকা দেবী। পেলেন আপনি আইডি বাইডি কিছু? না, না আইডি না ওয়ালেট, কিছুই না। আর এই জামা কাপড়ের অবস্থা দেখো। কি ভাই, বেজেছে তুড়ি? কিন্তু আমি তোমাকে একটা বিষয় বলতেই পারি। আরে বাহ, হ্যাঁ এবার বাজাই তুড়ি। আমি জানতাম সারিকা ম্যাম, আপনি আমায় কখনো নিরাশ করবেন না। বলুন। আমি তোমাকে এটা বলতে পারি যে এই লাশ কতদিন ধরে ওই মূর্তির ভেতরে ছিল। আচ্ছা, কতদিন ধরে? এই লাশ ব্রোঞ্জের মূর্তির ভেতরে রাখা ছিল। বাইরের খোলা হাওয়ায় আসার আগে কিছু টেস্ট করার পর এটা জানা গেছে যে 2 মাস প্রায় এই লাশটা মূর্তির ভেতরে রাখা ছিল। ও, তার মানে এই লোকটার খুন 2 মাস আগে হয়েছিল। সেটাই তো দেখে মনে হচ্ছে। কিন্তু স্যার, কেউ এই লাশটা দেখতে কেন পেল না ওই মূর্তিতে রাখার সময়? কলোনির লোকেরা বলছিল মূর্তিটা 39 বছরের পুরনো। ডক্টর সালুকে, এটা আপনি বলতে পারবেন যে এই মূর্তিটা নতুন না পুরনো? এই মূর্তিটা 39 বছরের পুরনো নয়, একেবারে নতুন। ও, এই মূর্তিটাকে ওখানে ট্রাকে করে আনা হয়েছিল, কিন্তু ট্রাকটাকে কেউ দেখলো না কেন? আমি কি জানি। ডক্টর সালুকে, তাহলে কেউ ওই ক্রেনটা কেন দেখতে পেল না যেটার দ্বারা ওই মূর্তিটাকে ওখানে রাখা হয়েছিল? আমি জানি না। ডক্টর সালুকে, ওই মূর্তিটায় ওয়েল্ডিং কখন আর কিভাবে করা হয়েছিল? আমার জানা নেই, আমার জানা নেই, আমার জানা নেই। ঠিক আছে স্যার, আমার মনে হচ্ছে কি ওই লাশটার দুর্গন্ধের কারণে ডক্টর সালুকের মাথাটা
খারাপ হয়ে গেছে। কি বললে কি বলছে দেখো, আমাকে বিরক্ত করো না। এই লাশটার মুখটা তৈরি করতে হবে। ডোন্ট ডিস্টার্ব মি। স্যার আপনাকে কেউ প্রশ্ন করবে না, আপনি ফেসটাকে বানান। হ্যাঁ, চলো, একটা ব্যাপার তো জানতে পারা গেল যে মূর্তিটা নতুন আর কেউ ওর মধ্যে লাশ রেখেছিল। কিন্তু কিভাবে স্যার? কিভাবে আর কখন সেটা পরে খোঁজ নেব। আগে এটা খোঁজ নিতে হবে যে এই নতুন মূর্তিটা বানালো কে। দোকানে তো কাউকে দেখতে পাচ্ছি না। বাহ, এত সুন্দর মহিলা আমার দোকানে? সিআইডি অফিসার আমি। খুব ভালো কথা। মনে হচ্ছে তোমার মাথা সুস্থ অবস্থায় নেই মিস্টার কুমার। কি? কুমার? আমি কুমার বলে কাউকে চিনিও না, আর আমি নিজেও কুমার নই। তুমি নিশীথ কুমার নও, যার এই দোকান? ও, এই দোকানের প্রথম যে মালিক নিশীথ কুমার, তার কথাই তো বলছেন আপনি? প্রথম মালিক মানে? হ্যাঁ, নিশীথ কুমার 2 মাস আগে টপকে যায়। হ্যালো, অভিজিৎ স্যার? সারিকা, মুখটা তৈরি হয়ে গেছে না? স্যার, ইনি এই দোকানটা নিশীথ কুমারের থেকে কিনেছেন, আর 2 মাস আগে উনি খুন হয়েছেন। লাশটা 2 মাস পুরনো ছিল না, যেটা আমরা মূর্তির ভেতরে পেয়েছি? হ্যাঁ স্যার। লাশ? হ্যাঁ, লাশ। আপনি এটা বলুন যে নিশীথ কুমারের ব্যাপারে আপনি আর কি জানেন? স্যার, আমি বেশি কিছু জানি না। ওনার শরীরও খুব একটা ভালো ছিল না, আর বেশ কয়েকদিন ধরে ওনার কাজও ছিল না। ওনার বাড়ির অ্যাড্রেসটা দিন। ও বাড়িতে একাই ছিল। যখন বাইরে থেকে আমি বাড়ি ফিরলাম, তখন দেখলাম চোর ওর গলা কেটে দিয়েছে। আমি যদি এখানে থাকতাম, তাহলে হয়তো ওকে আমি বাঁচাতে পারতাম। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে কি কি চুরি হয়েছিল? কিচ্ছু না। চুরি করার জন্য বাড়িতে আছেই বাকি, কিচ্ছু ছিল না, আর এখনো কিচ্ছু নেই। আপনার স্বামী যে মূর্তিগুলো বানাতেন, তা কার জন্য বানাতেন? না মানে বলতে চাইছি, ওনার ক্লায়েন্টস কারা কারা ছিলেন? আমি কিচ্ছু জানি না, কিন্তু ওর সমস্ত জিনিসপত্র ওই আলমারিতেই রাখতো। আমরা কি আলমারিটা দেখতে পারি? আলমারিটা চেক করে নাও। অর্চনা দেবী, এটাও তো হতে পারে যে এটা চুরির ব্যাপার নয়। আমি কিছু বুঝতে পারলাম না স্যার। নিশীথ বাবুর কি কোনো শত্রু ছিল যে ওনাকে খুন করতে পারে? স্যার, ও তো একজন সাধারণ শিল্পী, ওর শত্রু কে হতে পারে? স্যার। হ্যাঁ ফ্রেডি, এই ফাইলটায় সমস্ত মূর্তিগুলোর অনেকগুলো নিউজপেপার কাটিং আছে দেখছি। ও যে সমস্ত মূর্তি বানাতো না, ওই সমস্ত রেকর্ড ও এই ফাইলেই রাখতো। আর স্যার, এই দেখুন,
তাহলে এই ব্যাপার। সুমিত বাবুর মূর্তিও ইনি বানিয়েছিলেন 1976-এ। অর্চনা দেবী, শুনেছি যারা মূর্তি বানায় তারা নিজের বানানো মূর্তির একটা ছাঁচ রেখে দেয়, যদি মূর্তি ভেঙে যায় তাহলে আবার যেন বানাতে পারে। নিশীথ বাবু কি তাই করতেন? হ্যাঁ হ্যাঁ, ও সমস্ত মূর্তির ছাঁচ ওই পেছনের ঘরে রাখতো। আমরা সেই জায়গাটা দেখতে চাই। স্যার, আপনারা যে সমস্ত মূর্তি দেখছেন এগুলো ওর সারা জীবনের তৈরি করা স্মৃতি। উনি যতগুলো মূর্তি বানিয়েছেন সেই সমস্ত মূর্তির ছাঁচ এইখানে আছে। ওই মূর্তিটাকে দেখতে পাচ্ছি না। কোনটা স্যার? ওই সুমিত বাবুর মূর্তির ছাঁচটা। ওইটা ওই দিকটায় থাকতে পারে। আপনি কি দেখছেন? এই মাটিটা দেখতে পাচ্ছ? এখানে যে ছাঁচটা ছিল সেটা এখন আর এখানে নেই। অর্চনা দেবী, হ্যাঁ, এই সুমিত বাবুর মূর্তির ছাঁচটা কি এখানেই ছিল? হ্যাঁ, এখানেই তো ছিল। নিয়ে গেছে। স্যার, আপনি কি বলতে চাইছেন ওই চোরগুলো? সুমিত বাবুর মূর্তির ছাঁচটা চোর চুরি করে নিয়ে গেছে। নিশীথ বাবুর খুন এই ছাঁচটার জন্যই হয়েছে। কিন্তু স্যার, সুমিত বাবুর মূর্তির ছাঁচ চুরি করে চোর করবেটা কি? ওই ছাঁচের সাহায্যে সুমিত বাবুর নতুন মূর্তি বানানো হয় আর ওই লাশটাকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু স্যার, আমরা কি করে জানতে পারবো ওই লাশটা কার? ডক্টর সালুকে তো চেষ্টা করছেন অরিজিনাল ফেসটা আনতে। একবার ফেসটা তৈরি হয়ে গেলে সব গল্প পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ স্যার, ফেসটা তৈরি। এই দেখো বস, এই হচ্ছে সেই মৃত ব্যক্তিটা। কি? এটা কিভাবে সম্ভব? আপনি কি মজা করছেন? ভাই, আমি কোনো মজা করছি না। এইটাই হচ্ছে সেই লোকটার মুখ, এইরকমই দেখতে ছিল। আমি জানতাম এটাই হবে। ইনি এমন কিছু করবেন যাতে পুরো কেসটাই উল্টে যাবে। এই কি উল্টোপাল্টা বলছো ভাই? আমি এসব কেন করব? কি হয়েছে কি তোমার? অভিজিৎ, এটা কি বলছো তুমি? এটা এটা ওই লোকটারই মুখ। স্যার, মজা কেন করবেন? কিন্তু ডক্টর সালুকে যে ফেসটা বানিয়েছেন সেটাই মূর্তিরই ফেস। এটা সুমিত বাবুর ফেস, যে 39 বছর আগে মারা গেছেন। এই ফেসে শুধু গোপটা লাগাতে হবে। কি বলছো কি তুমি? এটা আপনি বলুন, এটা তো আপনিই বানিয়েছেন। আরে আমি তো সেটাই করেছি যেটা খুলিটা বলছিল। আমি তো মূর্তিটাকে দেখিনি ভাই। তাহলে এবার দেখে নিন। এই যে, এই হলো মূর্তি। আরে এটা তো একদম সেই চেহারা যেটা আমি করেছি। এটা কিরম করে সম্ভব? স্যার, এই লোকটা 39 বছর আগে মারা গেছে। আজকে বেঁচে থাকলে 80 বছর বয়স হতো। আর আপনি বলেছিলেন না যে এই মৃত ব্যক্তি 45 বছরের? এটা একদম ইম্পসিবল। আই এম সরি বস, আমি ছুটি চাইছি। সেটা আপনিই জানেন স্যার। আমরা এটা জানতে চেষ্টা করছিলাম যে লাশটাকে মূর্তির ভিতরে রাখলো কি করে। এখন আমাদের এটা খোঁজ নিতে হবে যে সুমিত বাবুর লাশ সুমিত বাবুর মূর্তির ভিতরে এলো কি করে আর কেন। স্যার, কিছু জানতে পারলেন ওই লাশটার ব্যাপারে? দেখুন, আমরা সেই ব্যাপারেই পুরোপুরি। আচ্ছা বাবু, তোমার মা আর দিদার সাথে আমাদের কিছু কথা বলার আছে। আর কথাগুলো এমন যা তোমাদের শোনা উচিত নয়। তাই তোমরা প্লিজ ভেতরে যাও। কেন? আমরা কেন শুনতে পারবো না? এগুলো বড়দের কথা, বাচ্চাদের শুনতে নেই শোনা। আমরা জানি আমাদের কলোনির মূর্তি থেকে লাশ পাওয়া গেছে, তাই না? আপনারা সেই ব্যাপারেই কথা বলতে এসেছেন, তাই না? হ্যাঁ, আর কিছু জরুরি কথা আছে। তোমরা তো ভালো ছেলে,
তাই তো প্লিজ ভেতরে যাও। স্যার বলুন না, আপনারা কি জানতে পেরেছেন? অ্যাকচুয়ালি কেসের তদন্তের ব্যাপার নিয়ে আমরা একটু দুবিধায় আছি, আর আমাদের মনে হয় যে আপনি এই দুবিধার সমাধান করতে পারেন। কিসের দ্বিধা? আর আমি এর জন্য কি করতে পারি? আসলে এনারা সবাই আমাদের পরিবারের লোকের মতোই। যবে থেকে বিয়ে হয়ে এসেছি এই কলোনিতেই আছি। ওনারা সব কিছুই জানেন, তাই যা কিছু বলার আছে ওনাদের সামনেই বলতে পারেন। ঠিক আছে, আপনার স্বামী সুমিত বাবু মারা গিয়েছেন প্রায় ৩৯ বছর হবে, তাই না? কিন্তু সুমিত বাবুর মূর্তির ভিতরে আমরা যে লাশটা পেয়েছি সেটা সুমিত বাবুরই। এটা কি করে সম্ভব? এরকমটাই হয়েছে, এই দেখুন। এতটা বিশ্বাসের সঙ্গে আপনারা কি করে বলছেন? না না, এটা কোনোভাবেই হতে পারে না। নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। এটা একটা সায়েন্টিফিক মেথড, যা দিয়ে লাশের খুলির সাহায্যে মুখ বানানো যায়। আর এই মুখটা তৈরি হয়েছে সুমিত বাবুর। কিন্তু আমার বাবার ডেড বডি কি করে আসবে? এটা সম্ভবই নয়। সেটাই তো, লাশের বয়স প্রায় ৪৫ বছর হবে। আপনার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে ৮০ বছরের বেশি বয়স হতো ওনার। এখন ঘটনা এটাই যে ৮০ বছরের একজন লোক ৪৫ বছরের কি করে হয়ে গেলেন? এসব আমি কি করে জানবো? দেখুন, আপনি না জানলে আমরা কি করে বলতে পারবো? চেহারাটা তো একদম আপনার স্বামীরই মতো। স্যার, ওনার মৃত্যুর পরে ওনার শেষকৃত্য আমি নিজের হাতে করেছি। যদি কেউ ডেড বডিটা বদলেও দিয়ে থাকে বা কোনোভাবে উনি জীবিত থেকে থাকেন, তা একজন ৮০ বছরের মানুষ ৪৫ বছর বয়সে কিছুতেই হতে পারেন না। একদমই তাই, আর এটাই আমরা বুঝতে পারছি না। আচ্ছা, আপনার পরিবারে এমন কেউ আছেন যাকে একদম সুমিত বাবুর মতনই দেখতে? না, যতদিন ধরে আমি ওনাকে চিনি, মানে যতদিন আমাদের বিয়ে হয়েছে, আমি তো তেমন কাউকেই দেখিনি যাকে ওর মতন দেখতে। কারণ ওই মৃত ব্যক্তির চেহারা হুবহু আপনার স্বামী সুমিত বাবুর মতনই। আর এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই, এটা জানার জন্য আপনাকে আমাদের সাহায্য করতে হবে। কিরম সাহায্য? যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমরা আপনার ডিএনএ মৃত ব্যক্তির সঙ্গে মিলিয়ে দেখতে চাই। এই একমাত্রই উপায় আছে সত্যিটাকে জানার। ঠিক আছে, আমি রেডি আছি, কারণ আমরাও এই প্রশ্নটার উত্তর জানতে চাই। রবি, থ্যাংক ইউ। আমাদের আবার দেখা হবে, আর সেদিনই আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। হ্যাঁ সারিকা ম্যাম, ডিএনএ রিপোর্ট এসে গেছে। পার্শিয়াল ম্যাচ করেছে। কি? পার্শিয়ালি ম্যাচ? দেখেছ, তার মানে সালুকে ভুল ছিল না বস। এই লোকটি সুমিতের পরিবারেরই। বাবার ডিএনএ মেয়ের মধ্যেও আছে, আর এই মৃত ব্যক্তিটার মধ্যেও আছে। নিশ্চিতভাবেই এই লোকটি সুমিতের পরিবারেরই কেউ। এ যদি সুমিত বাবুর আত্মীয়ই হবে, তাহলে কেউ ওকে চিনতে পারলো না কেন? কেউ তো এমন হবে যে ওকে চিনতে পারতো। হ্যাঁ, এটাই খুব আশ্চর্যের কথা। আপনি যে ফেসটা বানিয়েছিলেন তার ছবি আমরা নিউজ পেপারেও দিয়েছি, কিন্তু এমন কোনো লোক সামনে আসেনি যিনি এনাকে চেনেন। যদি এই লোকটা এই শহরেই থাকতো তাহলে কেউ না কেউ তো ওকে দেখে থাকতো, কেউ তো ওকে চিনতো অবশ্যই। সারিকা দেবী, আপনি তো জিনিয়াস। এরকম কি বললাম আমি? কেস তো সলভই করে দিয়েছেন। হতে পারে এই লোকটা এই দেশেরই নয়,
হতে পারে মারা যাওয়ার কিছুক্ষণ আগেই দেশে এসেছিলেন। ও, আর সেই কারণে কেউ একে চিনতে পারেনি। হ্যাঁ, গত 2-3 মাসের ইমিগ্রেশন রিপোর্ট আমাদের চেক করতে হবে। পঙ্কজ, আজকের সংবাদপত্রে আমি না নিজের রাশিফল দেখলাম। জানিস কি লেখা ছিল তাতে? কি ছিল স্যার? খুব শিগগিরই চাকরিতে পরিবর্তন আসবে। কথাটার মানে বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ স্যার, এটা তো খুব দুঃখের ব্যাপার। আপনার ডিমোশন হতে চলেছে, আপনার পোস্ট তো আমার থেকেও নিচে যাবে। এই কি বলছিস তুই? আর এই কথাটার অর্থ আমার খুব শিগগিরই প্রমোশন হতে চলেছে। বিগত 1 সপ্তাহ ধরে আমার এরকমটাই মনে হচ্ছে। কিন্তু আমার এমন মনে হচ্ছে না। কেন স্যার? হ্যাঁ, অভিজিৎ স্যারের ধারণাটা একদম মিলে গেছে স্যার। ইমিগ্রেশন রিপোর্টের সাথে ওই মৃত ব্যক্তির মুখটা মিলে গেছে স্যার। গুড। এসে দেখুন স্যার। সচিন, এ তো একেবারে সুমিতের মতনই দেখতে। ওর নাম ব্র্যান্ডন স্যার, বয়স 45 বছর, আর 2 মাস আগেই ইউকে থেকে এসেছে। তার মানে আসার পরেই এর মৃত্যু হয়েছে। স্যার, এনার নাম তো ইংরেজদের মতো, কিন্তু মনে হচ্ছে তো ইন্ডিয়ান। এই লোকটার ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা কিছু আছে? হ্যাঁ স্যার, সবকিছুই আছে। রবি, এই নাম্বারে ফোন করো, এটা ওর বাড়ির নাম্বারই হবে। ওর মা বাবার সঙ্গে কথা বলো, কিন্তু সাবধানে। হয়তো ওনারা জানেনই না যে তাদের ছেলের সঙ্গে কি হয়েছে। আর দেখো কথাবার্তা বলে কিছু জানা যায় কিনা এই লোকটার সম্পর্কে। স্যার। হ্যাঁ স্যার, আমি না সিআইডি চাকরি ছেড়ে দিচ্ছি। আর এসব সহ্য হচ্ছে না আমার। আমি পাগলই হয়ে যাব। কেন, এমন কি হয়েছে? এই কেসটায় ভীষণ কনফিউশন হচ্ছে। আর তার থেকেও বড় কথা হলো, ওই লোকটা দেখা গেল ইংরেজ। আমার মাথা খারাপ হয়ে যাবে স্যার। আমিও ছুটিতে যাচ্ছি ডক্টর সালুকের সাথে। এখনই যাও, এখনই যাও, এই মুহূর্তে তলপি তলবা বাঁধো আর সিআইডি থেকে বেরিয়ে যাও। যাও, আরো কিছুটা সময় কাটাও তোমার স্ত্রীর সঙ্গে, হয়তো কিছু মাথায় আসবে। যাও। স্যার, আপনার রাশিফল তো ঠিকঠাক বেরোলো। কর্মক্ষেত্রে পরিবর্তন মানে আপনার রেজিগনেশন, ইস্তফা। স্যার। হ্যাঁ পুরবি, কথা হলো? হ্যাঁ স্যার, আর একটা চমকে যাওয়ার মতো খবর পেলাম। কি? স্যার, এই ব্রেন্ডন সুমিতের ছেলে ছিলেন। ব্র্যান্ডন সুমিতের ছেলে? সেটা কিভাবে? ওনার প্রথম পক্ষের সন্তান। স্যার, সুমিত একজন ইংরেজ মহিলার সাথে 1970-এ বিয়ে করেছিলেন। ছেলেকে জন্ম দেওয়ার সময় ভদ্রমহিলা মারা যান, আর ওয়াইফ মারা যাওয়ার পর উনি ভেঙে পড়েন। আর উনি এই ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকেরা বাচ্চাকে আসতে দেয়নি। তাই বাচ্চাকে দাদু দিদার কাছে রেখে উনি ইন্ডিয়ায় চলে আসেন। আর ইন্ডিয়ায় আসার পরে ও অর্চনাকে বিয়ে করে, আর নিজের আগের জীবনটা লুকিয়ে রাখে কাউকে কিছু না বলে। আর সেই জন্যেই সুমিতের এই ছেলে ব্র্যান্ডনের ব্যাপারে এখানে কেউ কিছুই জানতো না। ইয়েস স্যার। কিন্তু ব্র্যান্ডন ইন্ডিয়াতে আসলো কেন? কেন এসেছিল? স্যার, তার দাদু দিদা মারা যাওয়ার পর সে তার বাবার সম্বন্ধে জানতে পারে, তাই নিজের বাবার পরিবারের সম্পর্কে জানার জন্য ইন্ডিয়া এসেছিল। কোন লোক তার মা বাবার ব্যাপারে বিস্তারিত জানতে ইন্ডিয়াতে আসে, আর এখানে ওকে খুন করা হয়। না 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 না, এটা অন্য কোনো চক্রান্ত। স্যার, আমরা এবার ব্র্যান্ডনের খুনিকে কিভাবে ধরবো? প্রথম থেকেই শুরু করে। সরি স্যার, আপনি কি বলতে চাইছেন? এয়ারপোর্ট থেকে পঙ্কজ, এয়ারপোর্ট থেকে। যখনই ব্র্যান্ডন এয়ারপোর্টে নামলো, খোঁজ নিতে হবে কোথায় গেছে, কিভাবে গেছে, আর কার সাথে দেখা করেছে। স্যার, এই ফুটেজটা এয়ারপোর্টের অ্যারাইভাল গেটে স্যার, যখন ব্র্যান্ডন ইমিগ্রেশন থেকে বাইরে বেরিয়েছিল। স্যার, এই যে ব্র্যান্ডন, এই যে। এই ক্যাপ পরা লোকটা ব্র্যান্ডনকে মিট করতে এসছে। ক্যাপের জন্য ওর মুখটা ঠিক দেখা যাচ্ছে না। একটু জুম করো তো ওর উপরে।
মনে হচ্ছে জেনে বুঝে ক্যামেরার দিকে পেছন ফিরে আছে, কারণ ও চায় না যে ওর মুখটা ক্যামেরায় ক্যাপচার হোক। চালাও আবার। স্যার এরা দুজন তো পার্কিং এর দিকে যাচ্ছে, তার মানে হলো এই ক্যাব পরা লোকটার গাড়ি পার্কিং এ রয়েছে। একটা কাজ করো, এরা দুজন বাইরে বেরোনোর পর আধ ঘন্টা পর্যন্ত যতগুলো গাড়ি এয়ারপোর্টের পার্কিং লট থেকে বেরিয়েছে তাদের সবাই ডিটেল বের করো, তাহলেই জানা যাবে এই ক্যাবওয়ালার গাড়িটা কোনটা। স্যার ওই লোকটা ব্র্যান্ডনকে যখন এয়ারপোর্টের পার্কিংয়ে নিয়ে গেল, ঠিক তার আধ ঘন্টার ভিতরে এই সব গাড়িগুলো বাইরে গেছিল স্যার। ব্যাস, তাহলে ঠিক আছে, প্রত্যেককে ফোন করো আর খবর নাও কোন প্যাসেঞ্জারকে এরা পিক আপ করেছে আর কোথায় গিয়ে ছেড়েছে। হ্যালো, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন কথা বলছি। আচ্ছা এটা বলুন যে 15ই ফেব্রুয়ারি আপনার গাড়িটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়েছিল কাউকে ড্রপ করতে? আপনি কি করতে গিয়েছিলেন? কাউকে দিয়ে আসতে গিয়েছিলেন? মিসেস আঁচল কুমার। ওকে পুরবি। ওকে ওকে। কি? কাকে ড্রপ করতে গেছিলেন? পিটার ফ্র্যাঙ্ক। আচ্ছা উনি কোন ফ্লাইটে এসেছিলেন? ঠিক আছে। মিস্টার ডিসেলভা। ওকে পুরবি, এখন বাকি আছে শুধু এই নাম্বারটা VH543259। আর স্যার এই নাম্বারটা মিস্টার অনিল নামে কারোর নামে রয়েছে, যেটা লোনাওয়ালা বাংলোতে রেজিস্টার রয়েছে, কিন্তু এই লোকটা ফোন তুলছে না স্যার। ফোন তুলছে না? মনে হচ্ছে অনিলই পিক আপ করতে এসেছিল ব্র্যান্ডনকে এয়ারপোর্টে। স্যার কোথাও আবার এই অনিল ব্র্যান্ডনকে খুন করেনি তো? হতে পারে পুরবি, একটা কথা তো পরিষ্কার, এই অনিলের কোনো না কোনো সম্পর্ক আছে ব্র্যান্ডনের খুনের ব্যাপারে। স্যার গাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী অনিলের বাড়ি এটাই। বেশ ভালোই ধনী মনে হচ্ছে এই অনিলবাবু, এত বড় বাংলো, কস্টলি কার। কিন্তু এই অনিলের ব্র্যান্ডনের সঙ্গে কি দরকার ছিল? স্যার আমার তো মনে হয় যে ব্র্যান্ডনকে ইন্ডিয়াতে কেউ চেনেই না। আরে ওকে যদি ইন্ডিয়াতে কেউ চিনেই না থাকে তাহলে অনিল এয়ারপোর্টে কেন গিয়েছিল? আর তারপর আবার ব্র্যান্ডন কি উবে গেল নাকি? ব্র্যান্ডন দরজা খুলছে না কেন কেউ? হ্যাঁ, কারা আপনারা আর কি চাই? তোমার মালিক এই অনিল বাবুকে চাই আমরা। কোথায় আছে ও? উনি নেই। ওনার কথা কেন জিজ্ঞাসা করছেন? দেখুন ফালতু জ্বালাতন করবেন না, না হলে এখনই পুলিশে ফোন করবো। আমরা সিআইডি অফিসার। সিআইডি? সিআইডি কোথায়? আরে আমাদের কোনো কাজে লাগবে না, মনে হচ্ছে অনিল ওই দিকেই আছে যেদিকে এ পালাচ্ছিল। চলো গিয়ে দেখি। এই শট শট। মনে হচ্ছে এইটাই অনিল। অনিল, মালিক আর চাকর একসঙ্গে মদ খাচ্ছিল এখানে। অনিল, অনিল বলুন। আমরা এটা জানতে এসেছি যে কয়েক মাস আগে তুমি ব্র্যান্ডনকে এয়ারপোর্ট থেকে নিয়ে কোথায় গিয়েছিলে? এয়ারপোর্ট? ব্র্যান্ডন? আরে আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনারা? আমি এটা বলতে চাইছি যে আপনি ব্র্যান্ডনকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলেন, আর আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখেছি। অনিল, তোমার গাড়ির মডেল কি? সত্যি কথা তো এটাই যে না এই বাংলোটা তোর আর না ওই গাড়িটা।
এরা তো সব চাটা দেখছি। এবার সত্যিটা বল। স্যার স্যার আমি কিচ্ছু জানি না স্যার। স্যার আমি তো এক সাধারণ ওয়াচম্যান স্যার, ওয়াচম্যান। ওই যে আমার মালিক আছে না, মালিক, ও নিজের বাংলোটা আর গাড়ি আমার নামে লিখে দিয়েছে স্যার। এমনিতে আমার কিচ্ছু নেই স্যার। তো তাহলে কার এটা? স্যার আমি এটা কি করে বলি স্যার? তাহলে তো আমি প্রাণে মারা যাব স্যার। দেখ, তুই এত ভয় পাস না, কিছু হবে না তোর। শুধু এইটা বল, কে তোকে বলেছিল এগুলো করার জন্য? কি ব্যাপার, আপনারা আমাদের এখানে ডাকলেন কেন? আপনারা কিছু জানতে পারলেন? হ্যাঁ, একদম চমকে দেওয়ার মতো গল্প। এই গল্পটা আমরা আপনাদেরকেও শোনাচ্ছি। এই গল্পটা সেদিন থেকে শুরু করা যাক যখন সুমিত বাবুকে সরকার জমি দিয়েছিল। ওই জমিতে শুধু এই ছোট বাগানটাই ছিল না, বরং আরো জমি ছিল, যাতে এখন মল তৈরি হয়েছে আপনাদের কলোনির পেছনে। কিন্তু এই ব্যাপারটা আমরা কেন জানতে পারিনি? কারণ আপনারা জানার আগেই অন্য কেউ জানতে পেরে যায়। ওনারা এটাও জানতে পেরে যান যে সুমিতবাবু ওনার জমি বাচ্চাদের পার্কের জন্য দান করছেন। আর এই ব্যাপারটা ওনাদের ভালো লাগেনি। ওনারা সুমিতবাবুকে আটকাতে চেয়েছিলেন। যখন সুমিতবাবু রাজি হননি, তখন তাকে খুন করা হয়। কি? আগে হ্যাঁ, সুমিতবাবুর অ্যাক্সিডেন্ট আসলে অ্যাক্সিডেন্ট ছিল না, একটা প্ল্যান করা খুন ছিল। আর ওই লোকগুলো জমির একটা ছোট্ট টুকরো আপনাদের কলোনির জন্য দিয়েছে, আর বাকিটা প্রমোটারকে বেচে দিয়েছে। ওই মল যেখানে আছে ওই জমিটা। আর বিল্ডারদের কাছ থেকে পাওয়া টাকা নিয়ে তারা ফুর্তি করছে। ওনাদের কাছে দেশে বিদেশে অনেক বাড়ি রয়েছে, অনেক গাড়িও রয়েছে। আর এই কথাটা কেউ জানতে পারেনি, ওদের বন্ধু বা পরিবারের লোকেরা কেউই না। আর সুমিতবাবুর ছেলে ব্র্যান্ডেন যখন নিজের ফ্যামিলির লোকেদের মিট করতে ইন্ডিয়াতে এলো, তাকেও মেরে দিল ওরা। কেন সেটা আমরাও জানি না। তারপর ছেলের লাশকে বাবার মূর্তির মধ্যে রেখে দিল ওরা। এবার এইটা কি করে করলো ওরা, সেটাই আমরা জানতে চাই। কিন্তু ওরা কারা? এখানেই আছে তারা। সত্যি তো এটাই যে এই কলোনিতেই থাকে। ঠকানো আর খুনের টাকা নিয়ে তারা ফুর্তিতেই আছে, কিন্তু আমরা তাদের চিনি। আরে আনন্দ, আনন্দ সামলা না ভাই। আরে কি হচ্ছে এটা কি? কোথায় পালাচ্ছ? হ্যাঁ, আরে স্যার আগে আমাদের নামান। স্যার মরে যাবো আমরা। স্যার নিচে নামান আমাদের। স্যার আমরা তো তোমাদের দুজনের নামই নিইনি। হ্যাঁ, অবশ্য তোমাদের লোনাভেলের বাংলোতে গিয়েছিলাম আমরা। আগে নিচে নামান না, পড়ে আর যাবো। এমনিতেই তো তোমাদের শাস্তি হবে। সুমিতবাবু আর ব্র্যান্ডেনকে খুন করেছো তোমরা। না স্যার, এটা সত্যি না। আসলে আমরাও জানতে পেরেছিলাম যে তোমরা জেনে গেছো, তোমাদের ব্যাপারে আমরা সব জেনে গেছি। স্যার আমাদের নিচে নামান প্লিজ। সেই জন্যই কলোনির লোকেদের ক্ষতি করার চেষ্টা করছিলে তোমরা। হ্যাঁ, আর এখন ওদের আতঙ্কিত হওয়ার সুযোগ নিয়ে পালাবার চেষ্টা করছিলে তো। স্যার নিচে নামিয়ে দিন। আরে স্যার প্লিজ, নিচে নামিয়ে দিন স্যার। প্লিজ আমাদের Please, নিচে স্যার, নামিয়ে মরে দিন যাবো না। আমরা, স্যার। স্যার নিচে নামান না প্লিজ। চল, নাম নিচে। কিন্তু উনি তো আপনাদের বন্ধু ছিলেন, তাহলে আপনারা ওনাকে কেন মারলেন? কারণ এদের কাছে বন্ধুত্বের চেয়ে টাকা অনেক দামি। কিন্তু ব্র্যান্ডেনকে মারতে গেলি কেন? স্যার অ্যাকচুয়ালি আমরা ওকে কোনোভাবেই মারতে চাইনি। আমরা ওকে এয়ারপোর্ট থেকে সোজা আমাদের খালি পড়ে থাকা ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা ওর বাবার মারা যাবার মিথ্যে গল্প শুনিয়ে ওকে আবার ইউকে পাঠিয়ে দেবো। ও আমাদের সেই কথাটা শুনে ফেলেছিল, যাতে আমরা সুমিতকে মারার কথা স্বীকার করেছিলাম। এই জন্য ওকে মেরে ফেলেছিলাম স্যার।
কিন্তু ওর লাশটাকে মূর্তিতে কেন লুকিয়েছিলে? আমরা কোনোভাবেই চাইনি যে ওর লাশ কোনো রকম ভাবে সিআইডির হাতে পৌঁছে যায়। যদি আমরা ওকে জ্বালিয়ে ফেলতাম বা মাটিতে পুঁতে দিতাম অথবা কোনো জলাশয়ের মধ্যে ফেলে দিতাম, একদিন না একদিন তো লাশটা পাওয়াই যেত, তাই না? তাহলে আমরা তো ধরা পড়ে যেতাম। এই জন্য আমরা ওর লাশ সুমিতের মূর্তির ভেতরে লুকিয়ে দিই, যাতে কেউ খুঁজে না পায়। আর সেই জন্য তোরা নিশীথকে মেরে দিলি, আর ওর গোডাউন থেকে সুমিত বাবুর মূর্তির ছাঁচটা চুরি করে নিলি, আর নতুন মূর্তিও বানালি। হ্যাঁ, কিন্তু তোমরা যখন মূর্তি বদল করলে তখন কলোনির লোকেরা কেন জানতে পারলো না? ওটা স্যার, আমরা একদিন পুরো কলোনির লোকেদের রাতে খাবার নেমন্তন্ন করেছিলাম, আর আর আমরা ওদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখনই লাশটাকে ওই মূর্তির ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। যদি অবনীর কাঠটা ওই মূর্তিতে ধাক্কা না মারতো তো এদের অপরাধের ওপর থেকে পর্দা সরতো না কখনো। কিন্তু সত্যতে একটা শক্তি থাকে যা কখনো চাপা থাকে না, আর অন্যায়ের ওই একই অবস্থা হয়, কখনো লুকোনো যায় না। এদের আমাদের হাতে তুলে দিন, এদেরকে এবার শাস্তি আমরা দেব। হ্যাঁ স্যার, এরা আমাদের সবাইকে ঠকিয়েছে, ওদের আমাদের হাতেই তুলে দিন। আপনারা আমাদের অ্যারেস্ট করে নিন, নয়তো এরা মেরে ফেলবে। আমাদের অ্যারেস্ট করে নিন স্যার। তোমাদের শাস্তি দেওয়ার অধিকার যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা তোমাদের এদের হাতে তুলে দিতাম। আমাদের হাত আইনে বাঁধা, না হলে নিখিল, পঙ্কজ, নিয়ে যাও এদের। অফিসার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই রহস্য ভেদ করেছেন আর আসল অপরাধীদের ধরতে পেরেছেন। এটা তো আমাদের দায়িত্ব, কিন্তু আমরা পুরোপুরি চেষ্টা করব যে মলের জমিটাও যেন কলোনির লোকেরাই পায়। আপনার স্বামীর যা স্বপ্ন ছিল সেটা পূরণ হবেই হবে। বেঁচে থাকুন আপনারা, বেঁচে থাকুন।